আচ্ছা মন্ত্রী, কাল যে বিচার আমি করে দিলাম, তারপরে আমার নামে কিরকম আলোচনা চলছে? আলোচনা চলছে মানে সবাই ধন্য ধন্য করছে। আহ! তার মানে বিচারক হিসেবে আমি সফল। সে আর বলতে, মহারাজ, ওইভাবে বিচার করা সম্ভব নয়। তুমি বিচারের কি বোঝো গোপাল, যে মহারাজকে এই রকম ভাবে বলার সাহস পাও? একদম 100 ভাগ খাঁটি কথা বলেছেন। আমি সামান্য একজন ভাঁড়, লেখাপড়াও সেরকম করে করতে পারিনি। আমি আইনের কথা কি করে বুঝবো বলুন? তবুও সবার সাথে কথা বলতে বলতে এইটুকু বুঝেছি যে কঠিন জীবনে কখন কাকে কোন বিচারে ফেলে দেয় তা কেউ আগাম বলতে পারে না মহারাজ। আবার তুমি বড় বড় কথা বলছো গোপাল। তোমার ওই বড় বড় কথাগুলো তোমার নিজের কাছেই রাখো। মাঝে মাঝে তোমার কিছু ভক্ত যারা তোমাকে জ্ঞানী গোপাল ভাবে, তাদেরকে শুনিও। মূল কথাটাই মন্ত্রীমশাই বুঝলেন না, না বুঝে গোপালকে যা নয় তাই বলে গেলেন। থামো তো মন্ত্রী, থামো থামো। কিছু কিছু মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে, নিজেদের জাহিল করতে চায়। আরে ওদের কথা বলাটুকু কেড়ে নিলে ওরা কি করে বাঁচবে? ওরা কথা বলে যাক, ওদের কথার গুরুত্ব না দিলেই চলবে। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। ঠিক আছে মহারাজ, যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বই নেই, তখন আর আপনার সভায় আমার কি প্রয়োজন? যদি মহারাজের আজ্ঞা থাকে তাহলে আমি রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তুমি চলে যাবে? যাও, জেনে রেখো তোমাকে কিন্তু বরখাস্ত করা হলো, আর এই রাজসভায় তোমার কোনো প্রয়োজন নেই। মহারাজ, তবে আমাকে আজ্ঞা দিন। কি গো, বলি তুমি চলে এলে যে? তোমার শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর খারাপ হবে কেন? শরীর শরীরের জায়গায় ঠিকই আছে। তবে চলে এলে যে? এই তো কিছুক্ষণ আগে গেলে। আসল কথা বললে তো এক্ষুনি দুশ্চিন্তা করবে। আসল সত্য না বলে অন্য কি কিছু গো, বলতে তুমি হবে। চুপ কেন? কি বলবো বলো তো? বলে তুমি বিশ্বাস করবে? বলো, কেন চলে এলে? অনেকদিন ধরে মন করছিল তোমাকে নিয়ে একটু তীর্থে যাব গিন্নি। সেটা নিয়ে ভাবতে ভাবতে দিলাম মহারাজকে বলে। উমা, তা শুনে মহারাজ কি বললেন? তা শুনে মহারাজ বললেন, তা গোপাল যাও, দিন কয়েকের জন্য গিন্নিকে নিয়ে ঘুরে এসো। উমা, তাই বললেন মহারাজ? তা কোথায় যাবে বলে ঠিক করেছো? শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল ভাঁড়কে রাজসভা থেকে বহিষ্কার করা হলো। গোপাল ভাঁড়ের সাথে রাজসভার আর কোনো যোগাযোগ থাকবে না। শুনুন শুনুন শুনুন। মানে? মানে মানে এটাই সত্য, কখনো চাপা থাকে না। তুমি আমাকে মিথ্যে কথা বললে? আমি ভাবতে পারিনি গো যে মহারাজ এইভাবে কৃষ্ণনগরের মানুষকে জানিয়ে দেবেন। তুমি আমাকে মিথ্যে কথা বললে, কি হয়েছিল বলো? বলবো গিন্নি, সব বলবো। এইভাবে গোপালকে যে রাজসভা থেকে বহিষ্কার করে দেবেন এটা ভাবতেও পারিনি। ছি, মহারাজ পরে বুঝতে পারবেন যে তিনি কত বড় ভুল করেছেন। আসতে হবে গোপালের কাছে তখন, অহংয়ের বেড়া ভাঙবে যখন। বাহ, ভালো বললে তো সভাকবি। কি বিজ্ঞানী, তুমি চুপ করে কেন? কি ভাবছো? মহারাজ গোপালের কথা তাই বুঝতে পারেননি। গোপাল কিন্তু মহারাজকে কখনো এমন কথা বলেনি যে মহারাজ ছোট হন, এটাই ভাবছিলাম। এই রাজসভায় আর না, মহারাজ আমাদেরও চান না। চলো সভাকবি, আমরা একটু গোপালের সাথে দেখা করে আসি। গোপালের সাথে কথা বলে একটু হালকা হই। চলো চলো পণ্ডিত, চলো। ঠিক আছে, চলুন তবে যাই। এই বেশ ভালো হলো, কি বলেন মন্ত্রীমশাই? নিজে যেচে পড়ে বংশদণ্ড নিজের ঘাড়ে নিয়েছে। আমি তো শুধু আগুনে একটু ঘি দিয়েছি। বেশ হয়েছে, এইবার রাজসভাকে মনের মতন করে গড়ে তুলতে হবে। কি সেনাপতি, কেমন লাগছে? বেশ একটু ফুরফুরে লাগছে না? তার লাগছে না,
খুব লাগছে। গোপালকে কি সহ্য করা যায় নাকি? মহারাজ নিজেই মাথায় তুলেছেন, এবার বুঝতে পেরেছেন যে জুতো পায়েই পড়ে, জুতোকে মাথায় তুলতে নেই। জুতোকে মাথায় নিলে ওই ধুলো ময়লা মাথায় গিয়ে মাথাটাই মলিন হবে। কাল থেকে রাজসভাটা নিজের হাতে সাজাবো। আহা, সব নিজের লোক ঢোকাবো, গোপালের জায়গায় বটা ঘটাকে। আর তোমরা তো আমার হয়েই কথা বলবে। হে হে, তোমাদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু সভাকবি আর বিজ্ঞানী এই দুজনকে কিভাবে তাড়ানো যায়? তাড়িয়ে লাভ নেই, তাড়িয়ে লাভ নেই। আমরা সবাই এক হয়ে গেলে ওরা দুজনে বেকায়দায় পড়বে। ওদের তো এক ঘরে করে দেব, আর এক ঘরে থাকতে থাকতে ওরাও ক্লান্ত হয়ে পড়বে। হি হি, তারপর ওরা কোনোদিন বিরক্ত হয়ে নিজেরাই ইস্তফা দেবে। এটা কিন্তু খুব ভালো ভেবেছেন মন্ত্রী মশাই। আরে আমি তো মন্ত্রী, ভাবাটাই আমার কাজ। আর এই ভাবি বলেই মহারাজ আমাকে বেতন দেন। হে হে। আরে সবাই বলো দেখি কোথায় যাচ্ছে? খুব সহজ প্রশ্ন মন্ত্রী মশাই, ওরা কুটকচালি করতে গোপালের বাড়ি যাচ্ছে। কি ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছো। কাল রাজসভায় জিজ্ঞেস করব সভাকবি আর বিজ্ঞানীকে। হে হে, এখন সবাই যে যার বাড়ি যাও। আমাকে এখন বটা ঘটার বাড়ি ছুটতে হবে। কাল ওদের মহারাজের সাথে একটা দেখা করিয়ে দেব। একটা দেখা হয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, ওদের কাজের খুব প্রয়োজন। আসুন আসুন, ওদের বলে আসুন। যাই, আবার কাল সকালে রাজসভায় দেখা হবে। কি হে গোপাল, আছো নাকি বাড়ি? আরে এসো এসো বিজ্ঞানী এসো। বাবা, পণ্ডিত এসেছে। বারে আসবো না? তুমি আমাদের বিপদে আপদে কিভাবে রক্ষা করো, আর তোমার বিপদে আমরা আসবো না, তা কি হয়? আমাদের বিপদে আর ভয় নেই। গোপাল যেখানে নেই সেখানে আমরাও নেই। হ্যাঁ গোপাল, আমরা ঠিক করেছি কাল থেকে আমরা তিনজন রাজসভাতে যাব না। একদম ভুলেও ওই ভুলটা করো না বিজ্ঞানী। তোমরা যদি রাজসভায় না যাও তবে আমি খবর পাবো কি করে? মহারাজ যে একা হয়ে যাবেন। তুমি এখনো মহারাজের কথা ভাবো? আমাকে তাড়িয়ে দিলেও মহারাজকে আমি শ্রদ্ধা করি। মহারাজের কোনো ক্ষতি হলে রানীমার উপর তার প্রভাব পড়বে। ঠিক আছে গোপাল, রাখবো তোমার কথা। যতই থাকুক হৃদয় মাঝে তোমার জন্য ব্যথা। গিন্নি, কোথায় গেলে গো? দাও দাও, আমার সহকর্মীদের জল খাবার দাও। আবার এইসবের কি দরকার? সারাদিন পর আমার ঘরে এলে আমাকে অতিথি সেবা করতে দাও। ওই তো গিন্নি এসে গেছে। এই যে মুড়ি আর নারকেল দিয়ে মেখে এনেছি, সবার জন্য নয়। হ্যাঁ, আমের সময় আমরে দাদা, জামের সময় জাম, সন্ধ্যাবেলায় নারকল মুড়ি, ঠান্ডা করে ভুড়ি। এতদিনে একটা খবরের মতো খবর দিলেন বটে, মন একদম কিরকম ফুরফুরে হয়ে উঠলো। এবার তাহলে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হবে মানে? হ্যাঁ, হয়ে গেছে। কাল আমার সাথে রাজসভায় যাবি। গোপালের জায়গায় আমি তোদের বসিয়ে দেব। মহারাজ মানবে কেন? মহারাজ হয়তো অন্য কাউকে ভেবে রেখেছেন। ভেবে রাখলেই হবে? আমার একটা মত আছে না, ওসব নিয়ে একদম ভাববি না। জানবি তোদের মাথার ওপরে মন্ত্রী আছে। ও মা গো, আপনি কি সুন্দর কথা বললেন, আমার প্রাণটা কেমন জুড়িয়ে গেল। এমনি ভাবে কেউ কোনোদিনও বলেনি। তার মানে কাল থেকে আমরা দুজনে রাজকর্মচারী। সকাল সকাল চলে আসবি, বুঝলি? তোদের প্রথম দিন তো, দেরি করা ঠিক হবে না। একদম চিন্তা করবেন না, আমরা সবার আগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে, আজ তবে আসি। মহারাজ, আপনি আর কত ভুল করবেন বলতে পারেন? কেন রানী, কি ভুল করলাম? কি ভুল করলেন? আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আপনি কি ভুল করলেন? মহারাজ, আপনি কি সত্যি মনে করতে পারছেন না? ও, তুমি কি গোপালের কথা জিজ্ঞেস করছো? অবশ্যই। আপনি কি মনে করেন আপনি ভুল করেননি? গোপাল না বড় অন্যের ব্যাপারে নাক গলায়। তার জন্য দায়ী কে মহারাজ? কে দায়ী? আপনি আপনি দায়ী মহারাজ। গোপালকে রাজ্যের সব কাজে জড়িয়েছেন। গোপালকে ছাড়া একটা দিন আপনি কল্পনা করতে পারেন মহারাজ? আমার ভুল হয়েছে।
ঠিকই বলেছ, এবার গোপাল ছাড়াই আমাকে চলতে হবে। আমার অনেক সভাসদ, তাদেরও জ্ঞান আছে, আমার মন্ত্রী আছে, মন্ত্রীর মন্ত্রণা নেব না। আমার আর গোপালকে দরকার নেই। এত সংকট থেকে গোপাল যে এই কৃষ্ণনগরকে বাঁচালো, তার এই প্রতিদান। দেখো রানী, আমি কিন্তু গোপালকে চলে যেতে বলিনি, গোপাল নিজে থেকেই গেছে। কিসের অত উদ্ধত্ত? গোপাল আমার বেতনভোগ কর্মচারী। মহারাজ, আপনার ওপর দুষ্ট গ্রহের দৃষ্টি পড়েছে। আপনি তাই দিশাহীন মহারাজ, আপনি চরম বিপদের মধ্যে পড়বেন। আপনি গোপালকে আনুন। না না না, এই অনুরোধ তুমি আর করবে না, আমি রাখতে পারবো না। বাতি নিভিয়ে দাও, আমার ঘুম পেয়েছে। মহারাজ, গোপালের কোনো ঔদ্ধত্য নেই। ঔদ্ধত্য যদি কারো থাকে, সেটা আপনার। আর অচিরেই আপনার ভুল ভাঙবে। গোপালকে আপনার প্রয়োজন হবে মহারাজ, হবেই। এটা আমি মনে মনে জানি। মহারাজ, চিন্তার কিচ্ছু নেই। গোপাল গেছে বলে শোক করার দরকার নেই মহারাজ। আমরা সবাই এক একটা গোপাল। নিশ্চয়ই, তুমি আমার মন্ত্রী, তোমার বুদ্ধি কি কিছু কম আছে? গোপালের জায়গায় আমি দুজনকে ভেবে রেখেছি। মহারাজ, মহারাজ, দুইজন এসেছে। কি হলো প্রহরী, কিছু সমস্যা হয়েছে? দুইজন চাষি বিচারের জন্য দাঁড়িয়ে একে অপরের সাথে খুব ঝগড়া করছে। পাঠিয়ে দাও, মহারাজ প্রস্তুত বিচারের জন্য। মহারাজ, এই বিচার শেষ করে আপনার সাথে একটা বিশেষ আলোচনায় বসবো। কি আলোচনা? ওই যে তখন বললাম না, গোপালের স্থানে উপযুক্ত কাউকে গ্রহণ করতে হবে তো। গ্রহণ করব মানে? আচ্ছা ঠিক আছে, এই কাজটা হয়ে যাক, তারপর দেখছি। যথাজ্ঞা মহারাজ। বলো, তোমাদের সমস্যা বলো তো। মহারাজ, মহারাজ, আমি একজন চাষি, চাষ করি, আমি পেট চালাই। এই মুকুন্দ আমার গরু চুরি করে নিয়েছে। কি আমি চুরি করেছি? মিথ্যেবাদী, খালি মিথ্যে কথা বলা। মুকুন্দ, ভালো হচ্ছে না বলছি। আমি মিথ্যে কথা বলছি না তুই মিথ্যে কথা বলছিস? আবার মিথ্যে কথা? থামো, তোমরা একে একে বলো। তুমি বলো, তোমার নাম কি? আগে যুধিষ্ঠির। কানা ছেলের নাম পদ্মলোচন, সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি মিথ্যে কথা বলে, তার নাম নাকি আবার যুধিষ্ঠির। দেখছেন মহারাজ? এই চুপ করো, মহারাজ বিচার করছেন। বলো, প্রথম থেকে বলো তো। কাল রাতে ঘুমোতে যাবার আগে দেখলাম আমার গরুটা আমার গোয়ালে বেশ আরাম করে বসে জাবর কাটছে। হঠাৎ একটা শব্দ শুনি, বাইরে বেরিয়ে এসে দেখি ও আমার গরুটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার করে উঠলাম। দেখ যুধিষ্ঠির, মিথ্যে কথা মোটে বলবি না একদম। আমার গরুটা তোর গোয়ালে বাঁধা বললেই হলো। মহারাজ, ও যে গল্পটা বললো না, সেটা আমার কথা। আরে তুই তো অসাধারণ লোক রে। হ্যাঁ, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটাকেও চুরি করলি। তুই আমার গরু চুরি করেছিস। আমার ভারী বয়েই গেছে, তুই আমার গরু চুরি করেছিস আর আমার গল্পটাকেও চুরি করেছিস। কি কাণ্ড রে বাবা, দুজনেই দুজনকে চোর বলছে। তা আসল চোরটা কে? মুকুন্দ চোর। বললেই হলো, মুকুন্দ চোর। মহারাজ, যুধিষ্ঠির চোর। এ তো খুব সংকটে পড়লাম, দুজনেই দুজনকে চোর বলছে। আসল চোরটা কে? ও মন্ত্রী, কি হবে গো? মহারাজ, আমাকে আজকের রাতটা ভাবতে দিন। হ্যাঁ, কাল বিচার হবে। ঠিক বলেছ। শোনো, তোমরা আজ ঘরে যাও, কাল এসে বিচার ঠিক পেয়ে যাবে। দুজনে সাক্ষী নিয়ে আসবে, কিন্তু সাক্ষীদের প্রশ্ন করলেই কে চোর সেটা ধরা পড়ে যাবে। তাহলে আজ এই ঘটনা ঘটেছে। কাল ওদের সাক্ষী সাবুত কি বলে সেটা লক্ষ্য করবে সবাই। তারপর মহারাজ কি রায় দেন সেটাও দেখো। কি আর রায় দেবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকেও এই রায়দান মুলতবি থাকবে। হ্যাঁ, মহারাজ ধরতেই পারবে না। সবাইয়ের জন্য মুড়ি মাখা। হ্যাঁ গোপাল বউ, তুমি একদম নিশ্চিন্তে থেকো। হ্যাঁ, গোপালের ডাক পড়লো বলে। মন্ত্রী, বাদী আর বিবাদী দুপক্ষের কথা শুনে আজ আমাদের রায় দান করতে হবে। আগে হ্যাঁ মহারাজ। তাহলে বিচার পর্ব শুরু করো। যুধিষ্ঠির, না তুমি শুরু করো। কি আর বলবো মহারাজ, ওই রাতের বেলা গরু চুরি করে নিয়ে বেরোবার সময়
হাতে নাতে ধরা পড়ে যায়। আমি ওকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠি, তারপর সবাই এসে দেখে। মুকুন্দ, এবার তুমি তোমার কথা বলো। নতুন আর আমি কি বলবো? আমার কথাগুলো তো ওই সত্যবাদী যুধিষ্ঠির চুরি করে বলে দিল। মহারাজ, বিচার আপনার হাতে। সাক্ষীদের ডাকো। গরু চুরি মামলার সাক্ষী হাজির হও। এসে গেছি মহারাজ। তোমার নাম কি? আমার নাম সাধু। সেদিনের ঘটনা বলো, যা দেখছো সত্যি বলবে কিন্তু। ঠিক আছে মহারাজ, সব কিছু সত্যি বলবো। সেদিন রাতে প্রচন্ড হাঁক ডাক শুনে ঘর থেকে বেরিয়ে দেখি দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর বলে চিৎকার করছে। হ্যাঁ, তুমি চুরি করতে দেখোনি? না মহারাজ। হয়ে গেল। দ্বিতীয় সাক্ষীকে ডাকো মন্ত্রী। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয় সাক্ষী হাজির হও। বলছে সভাকবি, মন্ত্রী মশাই হবেন ছবি। আগে আমি চরণ মহারাজ, সেদিন যা দেখেছি সব বলছি। তুমি কাউকে চুরি করতে দেখেছো? চুরি করতে তো দেখিনি, আমি চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি দুজনে দুজনকে ধরে চিৎকার করছে চোর চোর বলে। যা বাবা, কেউ তো কাউকে চুরি করতে দেখেনি। তাহলে বিচারটা হবে কি করে? আর কি গো মন্ত্রী, তুমি কিছু বলো। মহারাজ, মহারাজ, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না মহারাজ। মহারাজ, আপনি পায়চারি করছেন কেন? কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত দেখছি। আর বলো না রানী, খুব সংকটে পড়েছি। কিভাবে যে এই সংকট থেকে উদ্ধার পাবো সে জানি না। কি সংকট? আমি সেটা জানতে চাইবো না মহারাজ, ওটা আপনার বিষয়, কারণ আপনি রাজা। আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই সংকট থেকে উদ্ধার পেতে কি গোপালের প্রয়োজন? গোপাল? না না, গোপাল কি করে আসবে? ও তো আমার রাজসভা ত্যাগ করেছে। আবার মন থেকে ডাকুন, লোক পাঠান মহারাজ, দেখবেন গোপাল ঠিক চলে আসবে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে গোপালের বাড়ি লোক পাঠাতে হবে? আপনি যদি সংকট থেকে মুক্তি পেতে চান, তবে আপনার মনের অহংকারকে সরিয়ে রেখে গোপালের বাড়িতে লোক পাঠিয়ে ওকে কাল রাজসভায় ডাকুন মহারাজ। আর সংকট যদি জিয়ে রাখতে চান, তবে আপনার অহংকারকে নিয়েই থাকুন। মহারাজ, রাত হলো। হ্যাঁ, ঠিক বলেছ রানী। আমি কাল সূর্য ওঠার সাথে সাথেই গোপালের কাছে লোক পাঠাবো। এই রে, গোপাল আবার কেন? তার মানে মহারাজ আবার ডেকেছেন? মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আপনার সভায় ভাঁড় গোপালের আবার কিসের প্রয়োজন পড়ল? বলছি, পুরনো কথা মনে করে আর কষ্ট পেও না গোপাল। তোমার বুদ্ধি আমার খুব প্রয়োজন। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনার বিপদ আমি জানি, দুই চাষির মধ্যে কে যে সত্যি বলছে সেটা জানা যাচ্ছে না। হ্যাঁ গোপাল, হ্যাঁ। ওদের ডাকুন, আজই বিচার শেষ করে কে চোর বলে দেব। ডাকুন মহারাজ ওদের। প্রহরী, ওদের নিয়ে এসো। দেখো ভাই, তোমাদের মধ্যে একজন চোর, কিন্তু যেহেতু কোনো সাক্ষী তোমাদের কাউকে চুরি করতে দেখেনি, সুতরাং তোমাদের দুজনকেই আমাদের সময় নষ্ট করার অপরাধে একটা ছোট কাজ দেব। কাজ না বলে ওটাকে শাস্তিও বলতে পারো। কি কাজ? তোমাদের দুজনকে শ্মশান থেকে একটা মৃতদেহ নিয়ে নদীতে ভাসিয়ে দিতে হবে। তোমাদের জন্য একটা মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা দিয়ে রাখা থাকবে। তোমরা দুজন মিলে সেই মৃতদেহটাকে কাঁধে করে খালি পায়ে নদীতে ভাসিয়ে দেবে। এই আজ তো অমাবস্যা, অন্ধকার। ওরে বাবারে! কিচ্ছু করার নেই, আমি ধরে নিচ্ছি যে তোমরা দুজনেই চোর। এই শাস্তিটা মাথা পেতে নিতেই হবে। ঠিক আছে, তাই হবে। গোপাল, দেখি তোমার এই বুদ্ধিতে আমাদের কাজ উদ্ধার হয় কিনা। আমাদের রাত্রি পর্যন্ত অপেক্ষা করতেই হবে, আর আমার কথা মতো মহারাজকে নদীর ধারে লুকিয়ে থাকতে হবে। ওই তো সাদা চাদরে ঢাকা মৃতদেহ।
এই সবের জন্য দায়ী তুই। একদম মিথ্যে কথা বলবি না, তুই আমার গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছিস। হ্যাঁ, এখন কার না কার মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। তোল। ওরে বাবা, খুব ভারী। এবার চল চল। রে কেমন লাগছে? কে? যাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিস আমি সেই। ওরে বাবা রে, আরে আরে, এই আমাকে ছেড়ে দাও। ওরে নামিয়ে রেখে চোর চোর। চুপ, আমায় নামালেই আমি ঘাড়া মটকাবো। চল, আমাকে নদীতে ভাসিয়ে দিবি চল। না 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 না, নামাচ্ছি না, আমার ঘাড় মটকিও না। এবার বল দেখি তোদের মধ্যে চোর কে? মিথ্যে বলিস না, কারণ আমি জানি কে চোর। ভূতের চোখকে ফাঁকি দেওয়া খুব অসম্ভব। আমি শুধু আসল চোরের মুখ থেকে শুনতে চাই, না বললে এক্ষুনি ঘাড়া মটকে দেব। আমি চুরি করেছি, আমি চোর। ঠিক আছে, এবার আর তোর কোনো ভয় নেই। এবার আমাকে নদীর কাছে একটু নামিয়ে রাখ। নদীর ধারে এই ফুরফুরে হাওয়ায় আমি আমার ভূত জন্মকে সার্থক করি। এই নামিয়ে রাখলাম। মহারাজ, এই যুধিষ্ঠির হলো চোর। আপনি যুধিষ্ঠিরকে কারাগারে বন্দি করুন। তার মানে আপনি ভূত নন? না রে হতভাগা, আমি গোপাল। গোপাল, তোমার তুলনা একমাত্র তুমি। আর হ্যাঁ, আজ একটা জিনিস বুঝলাম, এই কঠিন জীবন কখন কাকে কোন বিচারে ফেলে দেয় সেই কথা কেউ আগাম বলে দিতে পারে না। তাহলে এই বিচারকে কি বলা যায়? গোপাল হলো ভূত বিচারক। এই যে বলি কি, বেলা যে হয়ে গেল, উঠবে কখন? সেই সন্ধ্যেবেলা নাকি? থামো না গিন্নি, আজ আমি বাজার বা রাজ দরবার কোথাও যাব না। আমার জ্বর এসেছে। কি জ্বর? বলি বৃষ্টিতে কে ভিজতে বলেছিল শুনি? স্বামী জ্বর হয়েছে, কোথাও একটু যত্ন আত্তি করবে তা না। হ্যাঁ, তোমার যত্ন আত্তি করা মানে তো গাদা গুচ্ছে রেধে খাওয়ানো। ওই একটু ওই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো না, মুখটা না বিষাদ হয়ে আছে বুঝলে। কি ইলিশ মাছ ভাজা? খাওয়াচ্ছি তোমায়, খাওয়াচ্ছি ইলিশ মাছ। বেশি চিৎকার করো না, গলা ভেঙে যাবে। হ্যাঁ, সেই পুরো হাড়ে হাড়ে চিনি তোমায়, হাড়ে হাড়ে চিনি। আমিও তোমায় হাড়ে হাড়ে চিনে গেছি গিন্নি। তোমার সাথে সংসার করে মাথায় টাক পড়ে গেল। যত সব। আমি বাজি ধরে বলতে পারি গিন্নি, গোটা কৃষ্ণনগর রাজ্যে তুমি হলে সর্বসেরা রাঁধুনি। সত্যি বলছো? ওই শাক পাতা যাই রান্না করো না কেন, তাই অমৃত। আমার চেহারা দেখে বোঝো না কিছু গিন্নি? এই যে শোনো, তুমি শুয়ে থাকো, আমি মাছ আনতে যাচ্ছি। হ্যাঁ। ওহ, এই বুড়ো বয়সে আর কত মিথ্যে বলাবে মা। একই গোপাল গিন্নি, চললে কোথায়? বাজারের ঠোলে হাতে, ব্যাপার দেখে মনে হচ্ছে বন্ধু গোপাল বিপাকে পড়েছে। তার খুব জ্বর এসেছে। হ্যাঁ, তাও দেখুন আমার কাছে আবদার করলো ইলিশ মাছ খাবে। হ্যাঁ, সে কি বন্ধুর জ্বর? তবে তো যেতে হবে তার ঘর, সঙ্গে বিজ্ঞানীকে করে দোসর। গোপাল, ও গোপাল, শুনলাম ধুম জ্বর এসেছে। ও দাঁড়াও, আসছি। তোমার গিন্নি বললেন তুমি জ্বরে কাবু, তাও খাবে না সাবু। খেতে চেয়েছো ইলিশ মাছ, তাই ওনাকেই বাজার যেতে হচ্ছে আজ। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি গোপাল, তোমার কি খুব মাথা ব্যথা? আমার মাথা ব্যথা? কি তোমার কি হলো? আমার মাথা ব্যথা মন্ত্রীকে নিয়ে। সে যে কি করবে। ও, কি করবে তা তুমি ধরতেও পারবে না, পাক্কা ধুরন্ধর। সে বেটা অতি ধুরন্ধর। গোপালের অনুপস্থিতিতে মহারাজের মাথা চিবিয়ে খাবে কড়মড়। শিগগিরই চলো, আমরা এখন দরবারে যাই, দেখি গিয়ে মন্ত্রীর নতুন ধানাই পানাই। আসি গোপাল। হ্যাঁ, তোমরা এসো এসো, আর পাজিটা বাড়াবাড়ি করলে খবর দিও।
মহারাজ, গোপালের ধুম জ্বর, তাই সে দরবারে আসতে পারবে না আজ। জ্বর না ছাই, সভায় না আসার বাহানা। মন্ত্রীমশাই, না জেনে ফুট কাটবেন না। গোপালের তো কাজের মধ্যে দুই, শুধু খাই আর শুই। আর তোমার যেমন সব ব্যাপারে বাজে বকা। আগে কি বললেন মহারাজ? নিশ্চয়ই আমার প্রশংসা করলেন। আপনি তো গুণধর, অতি গুণবান, তাই আপনার গুণের প্রশংসা না করে কোথায় যাবেন আমাদের মহারাজ? হ্যাঁ, ঠিকই তো। মহারাজ, দরবার শুরু করলে ভালো হয়। অহেতুক শুভ লগ্ন বয়ে যাচ্ছে। গোপাল তো এমনিতেও কাজের নয়, ওকে নিয়ে কথা বলে আর সময় নষ্ট করবেন না। হ্যাঁ মন্ত্রী, সব কাজ তো শুধু তুমি একাই করো। না না মহারাজ, এভাবে সত্যি কথা বলে আমায় লজ্জায় ফেলবেন না। ইস, গোপাল কদিন আসবে না। আহ, বিপদ হলে যে কি হবে। ভালো হয়েছে, গোপাল কদিন আসবে না, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ কি রানী, এমন উদাস কেন? কিছু না, মন ভালো নেই মহারাজ। কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম যে আপনি আমার জন্য মণি মাণিক্য বসানো একখানা ভারী সুন্দর সোনার হার গড়িয়ে এনে গলায় পরিয়ে দিচ্ছেন। ভোরের স্বপ্ন সত্যি হয়, বলুন মহারাজ? সব সময় সব স্বপ্ন সত্যি হয় না রানী। এই স্বপ্ন সত্যি হতেই হবে মহারাজ। আমার এমন একখানা হার চাই চাই। এখন যে কি করি? এতগুলো মোহর খরচা কি চারটিখানি কথা? আমি আপনার রানী, আমায় আপনি ভীষণ ভালোবাসেন সেটা আমি জানি, তাই তো গড়িয়ে দেবেন হার। দারুণ কপাল আমার। সে আর বলতে রানী, কি যে আনন্দ হচ্ছে তা কেবল আমি জানি। দূর দূর দূর, মহারাজকে কি করে কায়দা করে কাদায় ফেলবো কিছুতেই মাথায় আসছে না। এজো, তুমি তখন থেকে কি এত ভাবছো গো? মহারাজকে বাগে আনার মতলব ভাবছি, কিন্তু মাথায় তো কিছুই আসছে না। তা এবার কি করবে শুনি? রাজবাড়ি পরিষ্কারের কথাটা মহারাজের কানে তুলতে হবে। আরে মন্ত্রী মশাই, সকাল সকাল রাজপ্রাসাদের দিকে চললেন নাকি? হ্যাঁ, সব দিকে খেয়াল রাখতে হবে তো। আমি এই রাজ্যের মন্ত্রী বলে কথা, তোমরা হলে সব অপদার্থ, কেউ কাজের নয়। আপনার মতো পদার্থ যে নই সেটাই অনেক। সব গোপালের কথায় ওঠবোস করো, কিছুটা আমাকে দেখেও শেখো। আপনাকে দেখে যে কি শিক্ষা পেয়েছি মন্ত্রী মশাই, তা বলে বোঝাতে পারবো না। হুম। লোকটার নিশ্চয়ই আছে কোনো ধান্দা, না হলে বিনা কারণে এত সকালে প্রাসাদে যাওয়ার মতো নয় ও বান্দা। গোপালকে খবরটা দিতে হবে। জাহাপানা, আমি কিছুতেই স্থির হয়ে বসতে পারছি না। কেন, তোমার পশ্চাতে আবার কি হলো? পিঁপড়ে কামড়াচ্ছে? হ্যাঁ, মানে না জাহাপানা, সামনে কৃষ্ণনগর তো, তাই মনটা তুরুক নাচ নাচছে। মানে তোমার কথাটা আমার মাথার উপর দিয়ে চলে গেল, এই ঠিক বুঝতে পারলাম না। আগে জাহাপানা, পরিষ্কার করে বলছি, ফেরার পথে একবার এখানে নামবেন নাকি? বহুদিন কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করা হয় না। ও তাই বলি, আমার কেমন একটা বদহজম লাগছে। যতদিন না আপনার কবজায় কৃষ্ণনগর আসছে ততদিন এমন অনুভূতি হবেই। কি হয়েছে সভাকবি, এত হাঁপাচ্ছ কেন? মন্ত্রীর সাথে দেখা হলো, প্রাসাদে যাচ্ছে। ওরে বাবা, তাই নাকি? ঠিক বুঝলাম না মতলবখানা কি। বুঝেছি, নিশ্চয়ই মহারাজকে শুকনো পরামর্শ দিতে গেছে। বাড়ি যাও, ওর দৌড় আমার জানা আছে। বেশ, তুমি যখন দিলে আশ্বাস, ফেলবো না আর দীর্ঘ নিঃশ্বাস। হে ভগবান, রানীকে হারের স্বপ্ন না দেখিয়ে ভয়ের স্বপ্ন দেখাতে পারলে না। একবার মন্ত্রীকে নিয়ে
জহুরির কাছে যেতে হবে। মহারাজ মাফ করবেন এত সকালে বিরক্ত করার জন্য। তোমার কথাই ভাবছিলাম। তুমি অনেক বছর বাঁচবে মন্ত্রী। না বাঁচলে হবে, আপনার দেখভাল করতে হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ তো। কিন্তু এত সকাল সকালে এখানে যে? মহারাজ, প্রাসাদের পিছনের আগাছায় নানা ধরনের সব বিষাক্ত পোকা আর সাপ ঘুরছে। এবারে প্রাসাদের দিকটায় নজর দিতে হবে তো। ঠিকই বলেছ মন্ত্রী। পুরনো পরিত্যক্ত ইঁদারাটাও পরিষ্কার করতে হবে। আচ্ছা মহারাজ, এবারে বলুন আপনি আমায় কেন মনে করছিলেন? আমার সাথে একবার জহুরির দোকানে যাবে। তোমার রানীমার স্বপ্নে দেখা হারের মতো সত্যিকারের একখানা মণিমাণিক্য বসানো হার গড়াতে দিতে হবে। কি মণিমাণিক্য বসানো হার? সে তো করতে অনেক মোহর খরচ হবে। কি যাবে তো মন্ত্রী? নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, এখন তুমি তো আমার বল ভরসা। মণিমাণিক্য দিয়ে হার গড়ানো বার করছি। বুঝলে, তোমার রানীমার আবদার আমি কি আর না করতে পারি? বেতন বাড়াতে বলে বলে আমার মুখের থুতো উঠে গেল, সেদিকে ভ্রুক্ষেপই নেই। তাহলে কখন যাবে মন্ত্রী? আগে সভা শেষ হলেই যাব মহারাজ। জাহাপানা, এ যে দেখছি সিংহের কাছে শিকার নিজেই এসে ধরা দিচ্ছে। কেন বলো তো? ওই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র আর শেয়ালের থেকেও ধূর্ত মন্ত্রীটা এদিকেই আসছে। তাই তো দেখছি, আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল। কি নবাব বাহাদুর যে আপনি এখানে এখন? কি ব্যাপার? কেন আসতে পারি না নাকি? তা মহারাজ কৃষ্ণচন্দ্র বনে যাচ্ছেন নাকি? না না, আসলে রক্ষী হিসেবে মানুষরূপী শেয়ালকে নিয়ে বেড়াচ্ছেন তো, তাই। আমার মাথায় শিয়ালের থেকেও বেশি বুদ্ধি তো, সেই জন্যই মহারাজ খুব ভরসা করেন আমার উপরে। সত্যি কি বুদ্ধি তোমার? তা কৃষ্ণচন্দ্র এদিকে কোথায় চললে? আগে আমি তো মহারাজকে নিয়ে বনে নয়, বাজারের জহুরির দোকানটায় যাচ্ছি। উনি রানীমাকে রানীমার স্বপ্নে দেখা হার গড়িয়ে দেবেন। সাচ্চা মহাব্বত। জাহাপানা, আপনিও তাহলে চলুন বেগমের জন্য হার দেখতে। যা বলেছ হুজির, চলো চলো চলো। উফ, মন্ত্রীকে নিয়ে আর পারা যায় না। বেশ করেছি, নবাবকে সব বলে দিয়েছি, আজকে খেলা জমে যাবে। মহারাজ, নবাব বাহাদুর, আপনাদের দুজনকেই প্রথমে আমার তৈরি করার কিছু হার দেখাচ্ছি। এই না পছন্দ হলে বলবেন, আবার নতুন হার বানিয়ে দেবো। বেশ বেশ, দেখাও দেখাও। আরে বাহ বাহ, জহুরি, এই হারটা তো বেশ সুন্দর। তা কত মোহর গো? হ্যাঁ তাই তো, খুব সুন্দর। কত মোহর? আগে নবাব বাহাদুর, এই হারটা আমি রানীর জন্য আগেই পছন্দ করেছি। কি মুখে মুখে কথা? আমি বাংলা নবাব। এত স্পর্ধা দেখিও না নবাব বাহাদুর, এই হারটা আমাকে নিতে দিন। একটা চুনোপুটি হয়ে বোয়াল মাছের সাথে লাগতে এসেছো। লাগ লাগ লাগ, এই সুযোগ পরিস্থিতিটা আরো বিষিয়ে দিই। তাহলে হারটা কাকে দেব বলুন? আপনি কিছুতেই দমবেন না মহারাজ, এটা আপনি আগে পছন্দ করেছিলেন। নবাব বাহাদুর, আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই বলছি, আপনি খামোখা একটা হারের জন্য ক্ষমতার জোর দেখাচ্ছেন। না, এই হার আমি নেব, তুমি এমন আরেকখানা গড়িয়ে নাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না নবাব বাহাদুর। জহুরি, হারটা দাও। কৃষ্ণচন্দ্র, বারবারা ভালো, কিন্তু অতি বারবারা ভালো নয়। খবরটা এক্ষুনি গোপালকে জানাতে হবে। তুমি এসেছো গোপাল, আমাকে বাঁচাও গোপাল। পরিস্থিতি খুব গরম। আচ্ছা, পরিস্থিতিটা এত গরম হলো কি করে মহারাজ? আপনি তো বিবাদে জড়িয়ে পড়ার মানুষ নন। আরে আমি তো হারটা দিয়েই দিচ্ছিলাম, মন্ত্রী উপদেশ দিল না দমতে, তাই অমন হয়ে গেল। বুঝলাম, মন্ত্রী ইচ্ছে করেই মহারাজকে নবাবের বিরুদ্ধে উস্কে দিয়েছে, যাতে নবাবও খেপে যান আর মহারাজও ফ্যাসাদে পড়েন। কি ভাবছো বলো তো গোপাল? কিছু বুঝলে গোপাল? মন্ত্রীর নিশ্চয়ই কোনো মতলব আছে।
না, আমাকে ওর উপরে চুপি চুপি নজরে রাখতে হবে। কিছু বলো গোপাল। আপনি ভয় পাবেন না মহারাজ, আমি আছি। তবে এখন একটু আসছি। কই গো, তাড়াতাড়ি খেতে দাও আমায়, আর ঘন্টা দেড়েক বাদে মুর্শিদাবাদে যাব। আগুনে ঘি ঢালতে মানে নবাবকে উস্কাতে যাবে তো? উফ, আজ যা ঝগড়া লাগিয়েছি না, তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেতে দিচ্ছি। শুভ কাজে যাচ্ছ, ঠান্ডা ভাত খাইয়ে কি পাঠাতে পারি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিকই বুঝেছি, তাহলে আমাকে ছদ্মবেশে মন্ত্রীর পিছু নিয়ে প্রাসাদে ঢুকতে হবে। মনটা যে কি ফুরফুরে লাগছে বলে বোঝাতে পারবো না গো। ফুরফুরে মন আর গরম গরম ভাত, দুয়ে মিলে তোমার কাজ হবে ফটাফট। মজা দেখাচ্ছি, দাঁড়াও। হাতে 1.5 ঘন্টা মতো সময় আছে। যাই, গিন্নির একখানা শাড়ি আর মিয়ার আস্তাবল থেকে একখানা ঘোড়া নিয়ে আসি। ও গিন্নি, তুমি হলে আমার যোগ্য সহধর্মিনী। সব তোমার প্রভাব, বুঝলে। এখন সব রকমের ঘোর প্যাঁচ বুঝতে আর কোনো সমস্যা হয় না। না, আমি আর দেরি না করে যাই। শাড়ি পরে স্ত্রীর ছদ্মবেশে প্রাসাদে না ঢুকলে তো জানতেই পারবো না ওরা ঠিক কি ফোন দিয়ে আসছে। এক বাজার ভর্তি লোকের সামনে কৃষ্ণচন্দ্র অপমান করলো আমায়। বুঝি তাকে কিভাবে শায়েস্তা করা যায় বলো তো? এই হার চুরির দায়ে ফাঁসিয়ে দিন নবাব বাহাদুর, চোর প্রমাণ করে ছাড়ুন। বলছো? সবাই জানে এই হারটা কিছুতেই কৃষ্ণচন্দ্র আপনাকে দিতে চাইছিল না, তাই রাজাকে চোর প্রমাণ করাটা সহজ হবে। তাহলে তো প্রাসাদের নারী নক্ষত্র জানে এমন একটা লোককে নিয়ে একখানা জব্বর পরিকল্পনা করতে হয়। একদম তাই। আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারবে একমাত্র ওই শয়তান মন্ত্রীটা। কি তুমি এত রাতে প্রাসাদে কি করতে এসেছো? নবাবের কাছে যাব, মজলিসের ব্যাপারে কথা আছে। ও বেশ 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 বেশ, নবাব খুশি হবেন, কারণ মেজাজ একদম ভালো নেই। নবাব বাহাদুর, আসতে পারি? ওমা জাহাপানা, এ যে দেখছি খিদে পাওয়ার আগেই খাবার হাজির। যা বলেছো। তা মন্ত্রী, কি ব্যাপার? কোন মতলবে এখানে এসেছো শুনি? আজ যা হয়েছে তা আমি মানতে পারিনি নবাব বাহাদুর। বাজার ভর্তি লোকের সামনে মহারাজ আপনার সাথে কি অভদ্রতাই না করলো। তা তুমি আমাকে এই অপমানের বদলা নিতে সাহায্য করবে নাকি? আলবাত করব নবাব বাহাদুর, আমি আপনার পাশে সাথে সবেতে আছি। নিশ্চয়ই রাজা হবে বলে তো। হ্যাঁ, আমি রাজা হতে চাই। ঠিকই ধরেছেন, এতটা কষ্ট করে এলাম কেষ্ট পাওয়ার জন্যই তো। আমরা ভাবছি এই হাটটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, কিন্তু প্রাসাদে নারী নক্ষত্র না জানায় বেশ ফ্যাসাদে পড়েছি। চিন্তা নেই, পেয়াদাদেরকে দেখিয়ে দেব হাটটা কোথায় লুকিয়ে রাখবে। আচ্ছা, তারপর? কালকে কাক ভোরে হার চুরি গেছে এই ঘটনাটা সারা গ্রামে ঢেঁড়া পিটিয়ে রটাতে রাজার বাড়ি তল্লাশি করতে ঢুকুন। পেয়াদাদের তো জানাই থাকবে কোথায় হাটটা আছে। বাহ বাহ, মন্ত্রী এসবে তোমার জুড়ি মেলা ভার। অল্পক্ষণে ভেবে ফেললে কোথায় কিভাবে লুকোবে এই মণিমাণিক্য বসানো সুন্দর হারখানা। এখানেই কথা শেষ নয়, আরো কিছু কথা যে বাকি রয়। বলো বলো বলো, শিগগিরই বলো। সাধে কি বলি, মন্ত্রী অতি ধূর্ত, মানুষকে ফেলতে পারে বিপদে, খুঁড়ে বিশাল গর্ত। পেয়াদাদের তো জানাই থাকবে হাটটা কোথায় আছে, তাও তারা গোটা প্রাসাদ ছল করে তল্লাশি করবে। তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। মহারাজ ছাড়বে রাজগদি,
আমি হব রাজা, করব শাসন আর কাব্যে সব প্রজা। নবাব বাহাদুর এ একদম আমাদের সাচ্চা গোলাম হবে, বুঝলেন? আচ্ছা মন্ত্রী, তুমি রাতটা আরেকটু গভীর হলে পেরিয়ে পড়ো। বাকিটা কালকে ভোরে আমি আর উজির গিয়ে সামলাবো। কে চোর প্রমাণিত হবে তা আমি দেখাচ্ছি। এক্ষুনি আমি প্রাসাদে রওনা দিচ্ছি, হতচ্ছাড়ারা একবার শুধু আসুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই 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 ইদারাটায় ফেল, হাত চালা তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, পালা পালা। মহারাজকে বিপদে ফেলা, এবারে তোরা বোঝ ঠেলা। এবারে আরেকটা শুভ কাজ সেরে ফেলি। নবাব উজির সব এসে পড়লেন বলে আমিও তাড়াতাড়ি পা চালাই। এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হাটটা আপনার জন্য পাঠিয়েছেন। আপনাকে চমক দেবেন, আমার হাত দিয়ে পাঠালেন। ও মা, কি সুন্দর! উনি পারেনও বটে। হ্যাঁ, উনি সত্যি সব পারেন। চি 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 কৃষ্ণচন্দ্র, শেষে কিনা হার চুরি করে বসলে? এই পেয়াদারা, জলদি তল্লাশি করো। আমি চুরি করিনি, আপনি ভুল করছেন। ছি ছি মহারাজ, শেষে কিনা আপনি চুরি করলেন। গোপাল, তুমি আমার পাশে থাকবে বলেছিলে, শেষে কিনা তুমিও আমায় এমন বলছো। এবারেই আসল মজা, রাজা ভাবে সাজা। বেশি খুশি হইও না মন্ত্রী, ষড়যন্ত্রী। আমি চুরি করিনি আমি চুরি। আমার আবদার মেটাতে গিয়ে মহারাজের একই অসম্মান হলো। এই বেটা, আর কই? মহারাজকে চোর বানাতে গিয়ে নিজেই চুরি করলে? এ কি, হার তো এখানেই ছিল, আমি চুরি করিনি। এই মন্ত্রী দাঁড়াও, এই মন্ত্রী। উফ, আরে আরে বুড়ো বয়সে কি এতটা দৌড়তে পারি? এইভাবে এভাবে পিছু তাড়া করবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দৌড়ে পালাচ্ছি। নিজের কাটা খালে নিজেই পড়ে গেলাম। বেঈমান, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দরজা খোলো গিন্নি, দরজা খোলো গিন্নি। খুলছি রে বাবা, খুলছি। তোমার আর আমাকে দেখার জন্য তর্স হয়েছে না বুঝি? তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি তোমার কাছে যাব। দরজা খোলো। আসছি। জি, এই হার উদ্ধার না হলে তোমার একদিন কি আমার একদিন। ওই তো আমার হার। বেটা মন্ত্রী, চোর হারটা নিজের বউকে দিয়ে দিয়েছে। এই কে আছো? তুমি এই চোর মন্ত্রীকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেলো, আর ওইভাবেই পুরো কৃষ্ণনগর ঘোরাও। ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। আমি হার ফেরত দিয়ে দেব। আমাকে ক্ষমা করুন নবাব বাহাদুর। আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এক্ষুনি মন্ত্রীকে বেঁধে নিয়ে যাও। ব্যাপারটা কি হলো গোপাল? ঘটনাটা যে পুরো অন্যদিকে ঘুরে গেল। মহারাজ, মন্ত্রীমশাই নিজে রাজা হবে বলে নবাবকে উস্কে আপনাকে চোর প্রমাণ করতে চাইছিলেন। নবাব বাহাদুর, আসতে পারি? আমরা ভাবছি এই হারটা রাজপ্রাসাদে রেখে রাজাকেই চোর প্রমাণ করব, তারপর অবশেষে নির্দিষ্ট স্থানে এসে হার উদ্ধার করবে আর রাজাকে চোর প্রমাণ করবে। তাড়াতাড়ি। এই নিন গিন্নিমা, মন্ত্রীমশাই এই হাটটা আপনার জন্য পাঠিয়েছেন। সত্যি গোপাল, তুমি আমার রাজ্যের গর্ব। যেভাবে সব সময় নানা ধরনের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। মন্ত্রীমশাইকে নিজের পাতা জালেই জড়িয়েছি মহারাজ। খালি ভাঁড়ামো করলে হবে, মাঝে মধ্যে কলকাঠিও নাড়তে হবে নাকি? নাড়ল গোপাল কলকাঠি, ঘুচল মন্ত্রীর বদমাশি। সবে মিলে করো মহারাজ
আর গোপালের জয়গান। আনন্দে থাকুক আমাদের সকল রাজ্যবাসীর মন ও প্রাণ। এই মন্ত্রী মশাইকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। খালি আমাদের মতন ছাপোষা গ্রামবাসীদের ঠকিয়ে ঠকিয়ে তো তার দিন চলেছে। রাজার প্রিয় পাত্র বলে আমরা কিছু বলতেও পাচ্ছি না। সত্যি ভালো ফসল দেখলেই হয়েছে, কলাটা মূলটা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। শুধু কি ফসল, হ্যাঁ, সেদিন আমার দোকানে এসে মিষ্টি খেয়ে দাম না মিটিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ডেকে বললাম, একই মন্ত্রী মশাই, দামটা কে দেবে? চলে যাচ্ছেন যে বাড়ি। তারপর উনি কি বললেন জানো? কি বললেন? উনি বললেন, আমি হলাম তোমাদের মন্ত্রী, তুমি আমার কাছে পয়সা চাইছো। কি বলছো গো? মন্ত্রী মশাই এরকম কাজ করছেন, মহারাজকে বলে দাও। আবার মহারাজকে জানানোর ভয় দেখালে বলে, মহারাজকে গিয়েই বলে দেখো না কিছু হয় কিনা। আমি হলাম গিয়ে মহারাজের প্রিয় পাত্র, মহারাজ কিচ্ছু করবেন না আমায়। হ্যাঁ, মন্ত্রীমশাই এইসব কি করছেন? ছি 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 ছি। এ তো শুধু জুলুমের কথা বললাম ভায়া। আমার 5 বিঘা জমি ভুলিয়ে ফুসলিয়ে আমায় দিয়ে লিখে নিয়েছেন জানো। এমনকি আমার কাছে ওই কতজন গ্রামবাসী এসে এই কয়েকদিনে মন্ত্রী মশাইয়ের কাছে ঠকে যাবার কথা বলেছে, তা কি বলি তোমাদের। এর কিছু তো একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে? সেটাই তো, মহারাজকে বলেও তো কোনো লাভ নেই। তাহলে এখন আমাদের কে সাহায্য করবে? আচ্ছা, গোপাল দাদাকে গিয়ে ধরলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ওই গোপালই এটার বিহিত করতে পারবে। ও আমাদের নিরাশ করবে না। চলো তাহলে সবাই মিলে গোপাল দাদার কাছেই যাই। চলো 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 যাই সবাই মিলে। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, বুড়ি কোথায় গেলে গো? আহা, এক্ষুনি এসো এসো, আমাদের যে তোমাকে খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। উফ, এত তাড়া কিসের তোমাদের? কি এত সকাল সকাল সবাই মিলে এসে একেবারে বাড়ির সামনে হাজির হয়েছে? খুব গুরুতর ব্যাপার মনে হচ্ছে। তা হয়েছেটা কি একটু শুনি। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। কেন, কি হয়েছে কি? আরে ওই বেটা মন্ত্রী মশাই তো এমনিতেই সুবিধের লোক না, তো সে এখন আবার কি করলো? আর বলো কেন, মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতের সবজি, কারো গাছের ফল, তারপর তুমি বলো আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। বলো কি, মন্ত্রী মশাই এইরকম জুলুমবাজি করছেন? হ্যাঁ, এমনকি জানো গোপাল দাদা, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ গোপাল দাদা, অত কিছু বুঝিও না, আর মন্ত্রী মশাই বলে তাকে কিছু বলতেও পারি না। সেটারই সুযোগ নিয়ে আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই, জুলুমবাজি করে। একে নিয়ে তো আর পারা যাচ্ছে না গোপাল দাদা, তুমি এর একটা কিছু বিহিত করো। এরকম করে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব, শেষে ভিক্ষে করে পেট চালাতে হবে যে। কি মুশকিলে পড়া গেল বলো তো। এই পাজি মন্ত্রীর জ্বালায় গ্রামের মানুষ তো আর টিকতে পারবে না দেখছি। গোপাল দাদা, এর একটা বিহিত তোমাকে করতেই হবে বলে দিচ্ছি। তুমি আমাদের শেষ আশা ভরসা। আচ্ছা বেশ, কিছু একটা তাহলে ভাবতেই হচ্ছে। এই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে বিনা প্রমাণে কিছু শাস্তিও দেওয়া যাবে না। নিজের ক্ষমতার কি অপব্যবহারটাই না করছে মন্ত্রী মশাই। তাহলে এখন উপায়? আরে দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। ভেবে কিছু একটা উপায় বের করি, তারপর সময় মতো বেটাকে ঠিক শায়েস্তা করব। শোনো, আমাকে একদিন সময় দাও, আমি তোমাদের সঙ্গে আবার কাল ঠিক এখানেই এই একই সময়ে দেখা করব। সময় মতো চলে এসো, কেমন? কি গো গোপাল দাদা, কিছু উপায় পেলে? হ্যাঁ, কিছু উপায় ভেবেছি। সেই মতো কাজ হলে আমাদের উদ্দেশ্য সফল হবে আশা করি। তবে তোমাদের কয়েকজনকে এই কদিন আমার কথা মতো যেমন বলবো তেমন ভাবে চলতে হবে, বুঝলে? আর তোমাদের বাড়ির লোকেদেরও কিছু সাহায্য লাগবে। বলো, পারবে তো কাজ করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উপায় বলো। তাহলে শোনো, কি হে পুটির বাবা, ঘরে আছো? ও মন্ত্রী মশাই, উনি যে বাড়ি নেই। সে কি, পুটির বাবা এই সময় আবার কোথায় গেল? ইস, আজ তাহলে আর কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, ফসকে গেল।
বেটা যে কোথায় যায় কে জানে। আচ্ছা মন্ত্রী মশাই, একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। কিন্তু তুমি এই বিকেল বেলা বাড়ি ছেড়ে একা বেরিয়ে যাবে পুটির মা? তোমাদের তো বাড়িতে আর কেউ থাকেও না যে যাকে রেখে তুমি বাইরে বেরোতে পারবে। না না মন্ত্রী মশাই, আমাদের বাড়িতে আমাদের একটা ভেড়া আছে, ওই ওনাকে ডেকে আনবে। কি বললে? ভেড়া মানুষ ডেকে আনবে? বলি তোমার কি একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে গো পুটির মা? শোনো শোনো, এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়, এই আমি বলে দিলাম। না না মন্ত্রী মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না, আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। কই রে ভূত, আয় তো বাবা এদিকে। এই তো, যাতো ভূত, বাবাকে ডেকে নিয়ে আয়, বলিস মন্ত্রী মশাই ডাকছেন, দেখিস বাবা, দেরি করিস না যেন। ও তাহলে আজ মন্ত্রীমশাই বাড়িতে এসেছে, গিন্নি তাই ভূতকে পাঠিয়েছে। তার মানে এবার আমাকে ভূতকে এখানে রেখে দ্বিতীয় ভূতকে নিয়ে যেতে হবে। তুই এখানে ঘাস খা, আমি আসছি। কি গো গিন্নি, এত জরুরি তলব দিয়ে আমায় ডেকে নিয়ে এলে, কি ব্যাপার? তোমায় তো মন্ত্রী মশাই ডাকছিলেন, আর আমি একা বাড়ি ফেলে তো আর যেতে পারবো না, তাই ভূতকে দিয়ে তোমায় ডেকে পাঠালাম। হ্যাঁ, আমি ওখানে মাঠে কিছু কাজ করছিলাম, এমন সময় দেখি ভূত গিয়ে বলে, বাবা বাবা, মা তোমায় ডাকছে, শিগগিরই চলো। সেই শুনেই তো পরিমরি করে চলে এলাম। এ আমি কি দেখছি গো পুটির বাবা? তোমার ভেড়া বুঝি সত্যিই কথা বলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মন্ত্রী মশাই, কদিন আগেই হাট থেকে এই ভেড়াটা কিনে এনেছিলাম। প্রথমে বুঝিনি এর এত গুণ আছে বলে, পরে দেখি আমি আর গিন্নি যাই কথা বলি ও মন দিয়ে শোনে, সেই কথাই আবার তোতা পাখির মতন আমাদেরকে শোনায়। আরে বাবা, এ কি শুনছি? এটা তো আমার চাই 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 মানে চাই। তারপর প্রথমে তো আমাদের বিশ্বাসই হয়নি, এ কি ভেড়া নাকি তোতা পাখি। আসলে আমরা দুঃখ করতাম তো, তাই মনে হয় ভগবান ভূতকে আমাদের কাছে পাঠিয়েছে। বলো কি হে? এই ভেড়া আমার চাই, এই ভেড়া আমার চাই। কত দাম লাগবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। না মন্ত্রী মশাই, আমাদের টাকা লাগবে না, ও আমাদের প্রাণের অধিক, আমাদের ছেলের মতন। এই কটা দিন ওকে আমরা সন্তান সম ভালোবেসে ফেলেছি, ওকে আমরা বেচতে পারবো না। কি এত বড় আস্পর্ধা? তুমি কাকে বাধা দিচ্ছ তুমি জানো তো? আমি এই রাজ্যের মন্ত্রী, আমি চাইলে ওই ভেড়া তোমার কাছ থেকে ছিনিয়েও নিয়ে যেতে পারি, কিন্তু তুমি গরিব মানুষ, তাই চাইছি যে তোমার কাছ থেকে দাম দিয়ে কিনে নিতে, বুঝেছো? এরপরেও তুমি বারণ করার সাহস করবে পুটির বাবা? কি যে বলি মন্ত্রী মশাই, আপনার ওপরে তো আমাদের সত্যিই কথা বলার কোনো অধিকার নেই। তবে দেন, যে দামে কিনেছি সেই দামই দেন, 50 মোহরই দেন। আপনার কাছ থেকে কি লাভ রাখতে পারি বলুন? সে সাহস কি তোমার আছে হে? না মন্ত্রী মশাই, তাই কি থাকতে পারে? হ্যাঁ, না থাকাই উচিত। এই নাও নাও 50 মোহর নাও, আর দাও দাও তোমার ওই ভেড়াটাকে দাও, দাও তো। গিন্নিকে যা চমকে দেব না। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে শিগগির দরজা খোলো, দেখো কে এসেছে, দেখো। কি হলো? কি এসেছে? উমা, একটা ভেড়া? গিন্নি, না 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 না, ভেড়া বলো না, ভেড়া বলো না, এ আমাদের ছেলে ভূত। বলি তোমার মাথাটা কি এবার সত্যি বিগড়ে গেছে? বাবা বাবা ভূত, এই দেখ, এই দেখ, এ হচ্ছে তোর মা, আর আমি হলাম তোর বাবা। ডাক 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 বাবা ভূত, বাবা বলে একবার ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, কি সুন্দর বাবা ডাক, মন ভরে গেল। আরে তুমি বুঝছো না, নতুন জায়গা তো, ঘাবড়ে গেছে। নে নে বাবা ভূত, নে বাবা ভূত, নে নে একবার একবার প্রাণ ভরে বাবা ডাক, বল বাবা বাবা। বাবা বাবা বাবা, চমৎকার! তুমি তোমার ছেলেকে নিয়ে বাইরে থাকো, যতসব। একবার পুটির বাবাকে বাগে পাই, তোমাকে মিথ্যে কথা বলে ঠকানো। আমি বার করছি, আমি বার করছি। এই কটা দিন শুধু একটু রাজসভার কাজে ব্যস্ত থাকবো, তাই একবারে সব মিটে যাক,
তারপর বেটার আর রক্ষে নেই। মন্ত্রী মশাই আসছে, আমার কাজ শুরু করি। ওই ভোলা, কি করছিস বাবা? একটা গাছকে ঘিরে এরকম বেড়া দিচ্ছিস কেন? মন্ত্রী মশাই, হঠাৎ আপনি এখানে? কি কেন রে? আমাকে এখানে একদম আশা করিসনি বুঝি? না না মন্ত্রী মশাই, আমি সেটা বলিনি। তবে তবে কি বলেছিস? আর আমাকে দেখে এমন হকচকিয়ে যাওয়ার কারণটাই বা কি? তোর মতলবটা কি একটু খোলসা করে বলবি? মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি এর কারণ আপনাকে বলতে পারবো না। কি বললি তুই? তোর তো সাহস কম নয়, তুই এই রাজ্যের মন্ত্রীর মুখের ওপরে না বললি? আগে না না মন্ত্রী মশাই। তাহলে এত ভনিতা কিসের? ঝেড়ে কাশলেই তো মিটে যায়। আসলে ওই মন্ত্রী মশাই, আমি এক হিমালয় ফেরত সন্ন্যাসীর কৃপায় একখানা আশ্চর্য গাছ পেয়েছি। আর এই গাছটার গোড়ায় সপ্তাহে 3 রাত এক নাগাড়ে এক মনে হিড়িম্বানন্দকে ডেকে জল ঢাললে এই গাছের নিচে মোহর ফলে। কি বললি? এই গাছের তলায় মোহর ফলবে? তা কই দেখি দেখি, একটু খুঁড়ে দেখাও দেখি। এ আমি কি দেখছি ভোলা? এই যে সত্যি সত্যি মোহর পাওয়া গেল রে। আচ্ছা শোন শোন ভোলা, এই কথা তুই আর গ্রামের কাউকে বলবি না, কেমন? আমি এই গাছ সহ এই জায়গাটা কিনে নিতে চাই। এটা তোকে আমাকে দিতেই হবে, কোনো না আমি শুনবো না ভোলা। কি বলছেন মন্ত্রী মশাই? আমি গরিব মানুষ, মিষ্টির দোকানে রোজগার নেই, তাই ভেবেছিলাম এই মোহর ফলা গাছ লাগিয়ে যত্ন করে যদি কিছু মোহর পাই, তাহলে এই বর্ষার আগে বাড়ির চাল আর ঘরটাকে মেরামত করার একটু ব্যবস্থা করব। সেই জন্যই তো তোমার কাছ থেকে এটা আমি টাকা দিয়ে কিনে নিতে চাইছি। না হলে তো তোমার কাছ থেকে আমি এটা কেড়ে নিতেও পারতাম ভোলা। তা পারতেন? কেড়ে নিলে তুই কি আমায় কিছু বলতে পারতিস? যতই হোক আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? কিন্তু এই মহামূল্যবান গাছ 200 মোহরের কমে এই গাছ ছাড়তে পারবো না। বেশ বেশ, ও এই নে ধর, এখন এই জমিটা আমার মোহর গাছ। প্রতিদিন আমি জল দিয়ে গাছটাকে যত্ন করব ভোলা। মন্ত্রী মশাই, আপনি এখানে? হঠাৎ কি এমন দরদ উথলে উঠলো যে গরিব চাষির ক্ষেতের খবর নিতে চলে এলেন? আচ্ছা, আজ কি সূর্য অন্যদিকে উঠেছে? কি বললে গোপাল? আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমারই তো কর্তব্য রাজ্যের প্রজাদের সুখ দুঃখের খেয়াল রাখা। হ্যাঁ, তা তো বটেই। তা আপনার এতদিনে সেই টনক নড়লো দেখে ভালো লাগছে। তা ভালো হলোই ভালো। আমি তাহলে এখন আসি, কেমন মন্ত্রী মশাই? হ্যাঁ, যাও, নিজের কাজ করো, যাও। অনেক দিন ধরে গাছের গোড়ায় জল দিয়েছি, এবার মাটি খুঁড়ে মোহর বার করতে হবে। গাছের তলার মোহর সাজানো থরে থরে। হেইয়ো হেইয়ো মোহর পাবো, হেইয়ো 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 মোহর পাবো, হেইয়ো ঘুরতে থাকো হেইয়ো। এই তো কত মোহর, একই এই যে মাটির মোহর রং করা, একই সবই তো রং চটে কানা। একবার ওই ভোলা বেটাকে বাগে পাই, এর মজা আমি দেখাবই। আমাকে এভাবে ঠকানো, আমাকে। কি গো, তোর কি খবর বলো দেখি? এই কদিন ঠিক মতো রাজবাড়িতে যাচ্ছ না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ ঘর থেকে, বলি ব্যাপার কি? হ্যাঁ গিন্নি, আর কটা দিন অপেক্ষা করো। গ্রামের মানুষদের সমস্যার সুরাহা করার জন্যই এই কদিন আমি রাজবাড়ি যাচ্ছি না, বুঝলে? ও তাই বলো?
আমি ভাবছিলাম তুমি বোধহয় ফাঁকি মেরে কাটিয়ে দিচ্ছ। তুমি যা কুঁড়ে মানুষ বাবা। সে মানলাম আমি একটু খেতে আর আরাম করতে ভালোবাসি, কিন্তু ভুলে যেও না গিন্নি, আমার বুদ্ধির জন্যেই সবাই আমাকে সমীহ করে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আবার হবে না, বলি মহারাজের প্রিয় পাত্র বলে কথা। অমল, অমল, বলি বাড়ি আছো নাকি? আর বলো না ভায়া, তোমার বাড়িতে 1 মাস ধরে আসবো আসবো করে আর আশাই হচ্ছে না। আসলে এই কদিন আমি যা চাপে ছিলাম না, তারপর রাজসভার সব কাজ সব মিটিয়ে আর তোমার বাড়ি আসার সময়ই পাচ্ছিলাম না। বলি শুনতে পাচ্ছ? অমল, কই গেলে? অমল, বাবা, অমলের হলো কি? হ্যাঁ, চকচকে পাঞ্জাবি, ও বাবা, জুড়ি বিক্রি করছে। মন্ত্রী মশাই দেখছেন, কি ভাবছেন কে জানে। কি ব্যাপার অমল, এসব কি দেখছি? হ্যাঁ, তুমি তুমি জড়ি বিক্রি করছো কেন? আগে মন্ত্রী মশাই, এ জরি যে সে জরি নয়, এগুলো সোনার জরি। তাই আমি একটা একটা করে জরি খুলে অর্থের বিনিময়ে এগুলো বিক্রি করছি। সামনেই আমার কিছু অর্থের প্রয়োজন, তো তাই। কিন্তু এরকম সোনার জরির জামা তুমি কোথা থেকে পেলে? এ আমার ঠাকুরদার বাবার আমলের পাঞ্জাবি মন্ত্রী মশাই। তখন আমার ঠাকুরদার বাবার গানে মুগ্ধ হয়ে তখনকার রাজা আমার ঠাকুরদার বাবাকে এটি উপহার দিয়েছিলেন। এ বাবা, তাই নাকি? হ্যাঁ, বংশানুক্রমে এটি এখন আমারই সম্পত্তি। আগেকার সোনা বুঝতেই তো পারছেন কতখানি খাঁটি। এখন অর্থের প্রয়োজন পড়ায় একটা করে জরি খুলে খুলে বিক্রি করছি। সম্পত্তি যদি ভোগই না করলাম তো সে আর সম্পত্তি কিসের বলুন মন্ত্রী মশাই? তাই তো আমি এর জরি খুলে খুলে বিক্রি করছিলাম। এ তো কম করে 150 বছরের পুরনো। এত খাঁটি সোনার জরির তৈরি পাঞ্জাবি এখনকার দিনে পাওয়াই ভার। আর এই জিনিস কিনতে তো কোনো অসুবিধা নেই, কারণ এতগুলো মানুষ যখন আগেই সব কিনে নিয়ে গেছে, তাই ঠকার আর কোনো সুযোগই নেই। মন্ত্রী মশাই ভাবছেন, চোখ দুটো লোভে চকচক করছে। এবার কিছু বলবে বলে মনে হচ্ছে। দেখো অমল, তুমি আমার কাছে যে জমিটা বন্ধক রেখে টাকা নিয়েছিলে তারই কথা বলার জন্য আমি আজ তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি জানি তো। এসে দেখি যে এই কাণ্ড বাবা। তা আমি তোমার এই জরির পাঞ্জাবির বিনিময়ে সেই জমিটা তোমায় ফেরত দিলাম। হ্যাঁ, এবং তার সঙ্গে আরো 200 মোহর আমি তোমায় দেব। তার বিনিময়ে তুমি আমায় তোমার ওই সোনার জরির পাঞ্জাবিটা দিয়ে দাও অমল। দেখুন মন্ত্রী মশাই, আমি এই পাঞ্জাবিটা বিক্রি করারই সিদ্ধান্ত নিয়েছি। তা আপনি যদি আমার কাছ থেকে পাঞ্জাবিটা কিনতে চান, আমার আপত্তি করার তো কিছু নেই। বেশ, আপনি তাই দিয়েই কিনে নেবেন। বাবা বাবা, খুব ভালো, আমাকে কোনো জোর খাটাতে হলো না। তাহলে পাঞ্জাবিটা আমার। খুব ভালোই হলো। সেক্ষেত্রে আপনারও ভালো, আমারও ভালো। আমি যেখানে এই জরি 1 মাসেও সব বিক্রি করে উঠতে পারতাম কিনা সন্দেহ, সেখানে আপনি একবারে গোটাটা কিনে আমাকে উদ্ধার করলেন। আপনার ভালো হোক মন্ত্রী মশাই। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এইরকম একটা বাজে জমি আর কিছু অর্থের বিনিময়ে বোকা অমলটা আমাকে 150 বছরের পুরনো খাঁটি সোনা দিয়ে তৈরি জরির পাঞ্জাবিটা বিক্রি করে দিল। ভাগ্যিস গ্রামবাসীরা এত মূর্খ, তাই দিন দিন এদের ঠকিয়ে আমি বেশ জীবনযাপন করে বেঁচে উঠতে থাকছি। বলি হরু, এই পাঞ্জাবি থেকে আমাকে সোনার জড়িগুলো খুলে সেগুলো গলিয়ে একখানা সোনার তাল করে দাও তো হে। আগে মন্ত্রী মশাই, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, এ তো সোনার জড়ি নয়, এ যে খুব সাধারণ কাপড়ের জড়ি। দেখুন না কেমন আগুনে দিতেই একেবারে ওই সুতোর মতো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বলো কি হরু? আমি যে সোনার জড়ি বলে কিনলাম, এ তুমি কি বলছো হরু? আমি যে একেবারে মারা পড়লাম গো। একখানা জমি, তার উপরে টাকা দিয়ে এই সোনার জড়ির পাঞ্জাবি আমি কিনে এনেছি, আর তুমি বলছো এ সোনাই নয়? হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল হরু। এ নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ, নিশ্চয়ই কোনো বুদ্ধিমান লোকের কাজ। আমাকে জব্দ করার জন্যই গ্রামবাসীকে ভুলিয়ে ফুসলিয়ে সেই সব কাজ করিয়েছে।
বলে গ্রামবাসীদের এত বুদ্ধি আর সাহস হবে না যে মন্ত্রী মশাইকে ঠকায়। এর একটা বিহিত আমি করেই ছাড়বো, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। মহারাজ, বিচার করুন মহারাজ, গ্রামবাসীরা আমাকে ঠকিয়েছে মহারাজ। সে কি, মন্ত্রী তোমাকে ঠকালো? সবই মহারাজ আমার বুদ্ধিতেই হয়েছে। দেখুন দেখুন মহারাজ, মহারাজ আমি জানতাম এ কোনো ধুরন্ধর লোকের কাজ। এ কি গোপাল, আমি কি শুনছি তুমি নাকি মন্ত্রীকে ঠকিয়েছো? আগে মহারাজ ঠিকই শুনেছেন। তোমার লজ্জা করে না গোপাল, মন্ত্রী মশাইকে গ্রামবাসীদের দিয়ে এমন ভাবে ঠকাতে? আর এতদিন যে আপনি নানা ভাঁওতা দিয়ে গরিব গ্রামবাসীর টাকা লুণ্ঠন করেছেন, তাদের নিঃস্ব করে দিয়েছেন, তাদেরকে নানা অছিলায় ঠকিয়েছেন, তার বেলা তখন আপনার এতটুকু খারাপ লাগেনি না? এখন মাত্র এই কটা মানুষের কাছে ঠকে গিয়েই খুব খারাপ লাগছে, তাই না মন্ত্রী মশাই? তাহলে শুনুন মহারাজ। আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাইয়ের অত্যাচারে আর থাকা যাচ্ছে না গো। মন্ত্রীমশাই নিজের সম্পত্তি মনে করে আমাদের ক্ষেতে সবজি, আমার দোকানের মিষ্টি সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই গরিব হারান কাকার কাছ থেকে ফুঁসলিয়ে বুলিয়ে কাকার একমাত্র জমিটাও নিয়ে নিয়েছে। তাছাড়া আমাদের অনেকের জমি লোকটা কথার প্যাঁচে ঠকিয়ে নিয়ে নিয়েছে। আমাদের ক্রমাগত ঠকিয়ে চলেছে মন্ত্রী মশাই। কি হে মন্ত্রী, তুমি যে বললে গ্রামের লোক তোমাকে ঠকিয়েছে, সেগুলো তুমি সব বলতে পারলে, আর তুমি যে এদের এত ঠকিয়েছো সে কথা একটুও বললে না কেন? ছি 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 ছি, তোমাকে না আমার মন্ত্রী বলতেও ঘেন্না হচ্ছে। তোমাকে আমি এর জন্য উচিত শাস্তি দেব। যাদের যাদের টাকা পয়সা আর জমি তুমি ঠকিয়ে নিয়ে বাজেয়াপ্ত করে রেখেছিলে, তাদের তো সেসব ফেরত দেবেই, সঙ্গে যাদের জমি তুমি বাজেয়াপ্ত করে রেখেছিলে তাদের জমিতে 3 বছরের জন্য বেগার খাটবে, বুঝেছো? নয়, হ্যাঁ, গ্রামবাসীদের সঙ্গে ঠকবাজি করলে এমনটাই হবে, বুঝেছো ঠকবাজ মন্ত্রী? কারণ যার কেউ নেই তার জন্য গোপাল আছে। সামনেই তো রথযাত্রা, এবার কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা পালন করব আমরা। আর এইবারের মূল দায়িত্বে থাকবে গোপাল। অনেকদিন তো গোপাল কোনো দায়িত্বই নেয়নি। হ্যাঁ মহারাজ, আপনি তো গোপালকে পারলে তুলোয় মুড়ে রাখেন। এবার একটু কাজ দিন তো, দেখো দায়িত্ব নিয়ে কাজ করে কেমন লাগে। যথা আজ্ঞা মহারাজ। আর হ্যাঁ মন্ত্রীমশাই, আপনি কোনো কাজ করলে সেখানে কতটা কাজ আর কতটা ফাঁক থাকে সেটা আমাদের সবারই জানা। মহারাজ দেখুন, আপনার সামনে আবার আমাকে গোপাল এভাবে অপমান করছে, আমি কিন্তু আর মোটেই সহ্য করব না, বলে দিলাম। তোমরা আবার এসব শুরু করলে? যাও তো গোপাল, এরপর আর বেশি সময় নেই, কাজে লেগে পড়ো দেখি। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ হলো। এই তো সুযোগ, একে তো গোপাল দায়িত্বে আছে, আর এই সুযোগে আমি মাঝখান থেকে লাভ করে নেব। রাজবৈদ্য, আরে কোথায় গেলে? কি হলো মন্ত্রী মশাই, রাজসভার শেষে হঠাৎ করে আমার বাড়িতে? আর বলো না, কদিন ধরে আমার একদম খিদে হচ্ছে না জানো। ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, এসো এসো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো, 1 কৌটো। দিতে পারি, কিন্তু এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া, তাই একদিনের জন্য আধখানা করে খেও, কেমন? সে তুমি চিন্তা করো না রাজবৈদ্য, আমি সেটা দেখে শুনেই খাবো। ব্যাস। তাড়াতাড়ি করে পা চালিয়ে যাই, ভোলা ময়রার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, কেউ যেন দেখে না ফেলে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি?
তোর সাথে আমার একটা দরকার আছে রে ভোলা। তাই এত রাতে এলাম। কি কাজ মন্ত্রী মশাই? জিলিপির জন্য ময়দা গুলিসনি? হ্যাঁ, গুলেছি তো। ওই তো দেখুন, ঢাকা দিয়ে রাখা আছে। এটা কি করলেন মন্ত্রী মশাই? এটা হলো খিদে বাড়ার বড়ি। কালকে যখন রথের মেলায় সবাই জিলিপি কিনতে আসবে, তখন সবাইকে একটা করে জিলিপি আগে এমনি খেতে দিবি। তাহলে সেটা খেয়ে সবার খিদে বেড়ে যাবে, আর তোরও বিক্রি বাড়বে। আর শোন, প্রতি সের জিলিপির দাম 1 মোহর করে বাড়িয়ে দিবি, বুঝলি? কিন্তু মন্ত্রী মশাই। কোনো কিন্তু নয়, আমি যা বললাম সেই মতোই কাজ করবি। আর রথের মেলা শেষে যা বিক্রি বাট্টা হবে, অর্ধেক টাকা আমার। যদি ধরা পড়ে যাই? কিচ্ছু ধরা পড়বি না। আমি যেমনটা বললাম তেমনটা যদি না হয়, তোর ব্যবসা করা আমি লাটে তুলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে মন্ত্রী মশাই। এখন এলাম রে, আসি। ওরে তাড়াতাড়ি হাত চালিয়ে কর, বিকেল বেলা রথ টানতে হবে যে। নে 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 নে, ভালো করে সাজা দেখি। এই তো দেখো না গোপাল দাদু, আমি কেমন কাগজের মালা করে নিয়ে এসেছি রথ সাজাবো বলে। হ্যাঁ, দারুণ হয়েছে। ওটা রথে লাগিয়ে দে। আজ রথ সাজানোর পরে জিলিপি খেতে পাবো, কি বলিস পুঁটি? হ্যাঁ রে ন্যাপলা, যা বলেছিস, কি যে মজা হচ্ছে না। চল চল চল, আর দেরি করিস না। ওই ভোলা, দেখি 1 সের জিলিপি দাও তো। তার আগে একখানা জিলিপি খেয়ে দেখো। হঠাৎ জিলিপি ফাউ দিচ্ছ যে বড়? আসলে ওই কেমন খেতে হয়েছে সেটা একবার খেয়ে দেখো, তারপর না হয় দাম দিও, এই আর কি। ওরে বাপরে, এ তো প্রচন্ড খিদে পেয়ে গেল গো। আরো 1 সের জিলিপি বাড়ির জন্য নিয়ে যাবো। দাও দাও দাও। এইবার কিন্তু ওই 1 মোহর করে জিলিপির দাম বেড়েছে। 2 সের জিলিপির দাম 6 মোহর। সে কি গো, হঠাৎ করে জিলিপির দাম এত বেড়ে গেল কেন? আগে তো 4 মোহরেই হয়ে যেত। এটা তুমি আগে বললে না কেন? আগে বললে কি তুমি আর 2 সের জিলিপি কিনতে? সেই মতোই তো পরিকল্পনা করা। ঠিক আছে, কি আর করা যাবে। দাও, এটা নিয়েই বাড়ি যাই। ওই হ্যাঁ ভোলা, ভোলা, আজকের জিলিপি দাও দেখি। আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন খেতে হয়েছে। কই দাও, দাও দেখি, দাও দাও। এই নাও। এতে কি আছে ভোলা? জিলিপিটা খাবার সাথে সাথে এত জোরে খিদে পেয়ে গেল কেন আমার? 1 সের জিলিপি দে। এক সের জিলিপির দাম কিন্তু ওই 3 মোহর। সে কি রে? হ্যাঁ, দুম করে 3 মোহর হয়ে গেল কবে থেকে? সব জিনিসের দাম বাড়ছে, আর মিষ্টি তৈরি করতে কি টাকা লাগে না? এই মন্ত্রীমশাই সবসময় আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন, আর মজুরি দেওয়ার বেলায় অষ্টরম্ভা। যা বলেছিস, তাড়াতাড়ি পা চালিয়ে চল। ভোলার দোকানে গিয়ে আবার আমাদেরকে তদারকি করতে হবে। ভালো লাগে বল এই রথের দিনে? আরে সকালবেলা মন্ত্রী মশাই বলে গেলেন ভোলার দোকানে চলে যাবি, আর বটাকেও সঙ্গে করে নিয়ে যাবি। কি আর করবি, চল চল, আর দেরি করিস না, অনেক সময় হয়ে গেল।
ভোলা দাদু, ভোলা দাদু, আমাদের জিলিপি দাও না। জিলিপির দাম তোদের কাছে আছে? আমাদের কাছে তো পয়সা নেই গো, আনতে ভুলে গেছি। তা বলে আমাদের জিলিপি দেবে না? আমরা এখানে কি ওই দান ছত্র খুলে বসেছি নাকি যে তোদেরকে জিলিপি বিলিয়ে দেবো? যা 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 যা, এখান থেকে যা। টাকা আনলে তারপর জিলিপি খেতে পাবি। এর আগে তো আমরা রথের মেলায় কত জিলিপি খেয়েছি। কই, তুমি তো আগে এরকম করতে না ভোলা দাদু। আগে কি করতো না করতো এসব কথা বাদ দে, এখন টাকা না দিলে কিচ্ছু পাবি না। যা ভাগ। যাক বাবা, রথ সাজানোর কাজ শেষ। এবার আমি একটু আরাম করে জিলিপি পাঁপড় খেয়ে আসি, তার সাথে সবকিছুর তদারকিটাও করা হয়ে যাবে, কাজও হবে আবার খাওয়াও হবে। বটা ঘটা এখানে কি করছে? জিলিপির কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই যাই, এত কথা না ভেবে সোজা জিলিপির কাছে যাই। কি গন্ধ! ওই যে আমার আসল খদ্দের আসছে, যে এমনিতেই কেজি কেজি জিলিপি সাবার করে দেয়। তাকে এই জিলিপি খাওয়ালে কি যে হবে। ভোলা, কি জিলিপি ভাজছিস রে? হ্যাঁ, প্রায় 1 মাইল দূর থেকে তো গন্ধ পাওয়া যাচ্ছে। কই গরম গরম জিলিপি দে দেখি। তোমাদের জন্যই তো সব করা গোপাল দাদা। হ্যাঁ, দে দেখি। এই না, আগে একটা জিলিপি খেয়ে দেখো কেমন হয়েছে। জিলিপিতে কি দিয়েছিস রে ভোলা? এত স্বাদ যে একটা জিলিপি খেয়ে আমার খিদে একেবারে চনমন করে উঠলো। দে 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 দেখি, আরো দে আরো দে। এবারে দাম দাও দেখি গোপাল দাদা। কত দাম বল? এখন জিলিপির প্রতি সের 3 মোহর করে। বলিস কি রে? এটা তো তুই আগে বলিসনি। এত দাম কেন? সব জিনিসের দাম কত বাড়ছে বলো তো। মিষ্টিও তো সেই ওই মুদিখানা থেকেই কিনতে হয়। তবে যা জিলিপি খেলাম, এখন আর এত দরদাম করে লাভ নেই। যাই, গিন্নির জন্য 1 সের কিনে নিয়ে যাই। ঠিক আছে, আমাকে আরো 1 সের জিলিপি দে। এই নাও গিন্নি, তোমার রথের জিলেপ। কিন্তু আমার না ভীষণ খিদে পেয়েছে, আমায় তাড়াতাড়ি 1 থালা ভাত দাও তো। সে কি গো, এই তো কিছুক্ষণ আগে খেয়ে তুমি তদারকি করতে গেলে, এর মধ্যে তোমার খিদে পেয়ে গেল? আমি তোমায় বারবার বলেছি তোমার খাবার নোলাটা কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, এই রকম করে চলতে থাকলে আমি কিন্তু বেশি দিন সহ্য করব না। হ্যাঁ, আমি অত শত জানি না, আমার খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আচ্ছা, দাঁড়াও বাবা, দিচ্ছি। রাতের খাবারটাও এখনই খেয়ে নাও। এতে আমার কিছুই হবে না গিন্নি, পুরো হাঁড়ি নিয়ে এসো। তুমি হাঁ করে দেখছো কি? জিলিপির ঠোঙাটা গেল কোথায়? তোমাকে আবার পরে কিনে দেবো, আমাকে এখন ওটাই দাও দেখি। আমার এখনো খিদে মেটেনি। মুড়ি, কলা আর যা যা খাবার জিনিস আছে সব নিয়ে এসো, আমি সব খাবো। এ আমার কি হলো গো? তুমি খেতে ভালোবাসো আমি মানছি, কিন্তু তা বলে এরকম রাক্ষসের মতো বাড়ির সব খাবার খেয়ে নিচ্ছ? এরকম করে খেতে থাকলে যে আমরা একেবারে ভিখারি হয়ে যাবো গো।
তুমি যে 1 মাসের খাবার একাই একদিনে খেয়ে নিলে গো। আহ, এরপর পেটে একটু শান্তি হলো। উফ, আজকে যে কি খিদে পেয়েছিল তোমায় কি বলবো গিন্নি। আচ্ছা শোনো, বিকেল তো প্রায় হতেই চললো। আমি রাজসভায় যাই, ওখান থেকে মহারাজকে নিয়ে একেবারে রথের মেলার মাঠে যাব, সেখান থেকে রথ টানা হবে। তুমিও সময় মতো পৌঁছে যেও, বুঝলে? ঠিক আছে, তাই যাবো। কি তুমি হঠাৎ কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ পুটির বাবা? আর বলো না গোপাল দাদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ভোলা ময়নার কাছে জিলিপি কেনার পর বাড়িতে গিয়ে আমরা সবাই 1 মাসের খাবার খেয়ে ফেলেছি। এত খিদে পাচ্ছে, খিদে আটকাতেও পাচ্ছি না, আর না খেয়েও থাকতে পাচ্ছি না। এই করে 1 মাসের খাবার শেষ হয়ে গেছে। এবার আমরা গরিব মানুষ, এইভাবে কি করে চালাবো বলো তো? এইবার রথের মেলার দায়িত্ব তোমার, এর একটা বিহিত তোমাকে করতেই হবে গোপাল দাদা। তোমাদেরও একই রকম অবস্থা? আমি ভাবলাম আমার না হয় খিদে বেশি, তাই এরকম অস্বাভাবিক রকমের খিদে পাচ্ছে। তোমাদেরও একই হাল? কিরে পুটি, তুই এরকম করে কাঁদছিস কেন? আমরা ভোলা দাদুর কাছে জিলিপি খেতে চেয়েছিলাম, আমাদের কাছে টাকা ছিল না বলে বটা দাদু আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর একটাও জিলিপি দেয়নি। তারপর থেকে পুটি কেঁদেই যাচ্ছে। সে কি? এর আগেও তো আমরা কতবার রথের মেলায় এমনি জিলিপি খেতে পেয়েছি, বলো? কি বললি? তোরা গ্রামের বাচ্চা মানুষ, তোদেরকে জিলিপি খেতে দেয়নি, তাও আবার বটা? আচ্ছা দাঁড়া, আমাকে রাজসভায় যেতে দে। এখন তোরা এসব নিয়ে ভাবিস না, আগে চল রথযাত্রার রথ টানি, তারপর দেখছি। মহারাজ, কি অবস্থা? কি শুনছি গোপাল, সবার নাকি এমন খিদে বেড়ে গেছে যে একদিনেই সবাই মাসের খাবার খেয়ে ফেলছে। আচ্ছা, তোমার দায়িত্বে থাকা সত্ত্বেও এমন কাণ্ড ঘটে কি করে? তুমি কি করছিলে? সারাদিন ধরে শুধু খেলে আর ঘুমোলে গ্রামবাসীর সমস্যার সমাধান গোপাল কিভাবে করবে মহারাজ? আপনার গোপালকে দায়িত্ব দেওয়া মোটেই উচিত হয়। এখন যা দেখছি আমারও তো তাই মনে হচ্ছে মন্ত্রী। কিন্তু মহারাজ, আমি... চুপ করো তুমি। আজকে এই পবিত্র রথযাত্রার দিনে গ্রামবাসীর এই বিপদ, এটা কি মেনে নেওয়া যায়? তোমায় একদিনের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু মহারাজ... তোমার কোনো কিন্তু আমি শুনবো না। যথা আজ্ঞা মহারাজ, আমায় একটু সময় দিন। আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমাদের এই হঠাৎ করে খিদে পেয়ে যাওয়াটা কি ওই ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকে শুরু হয়েছে? আমাদের সবার তাই হয়েছে। ভোলার দোকানের জিলিপি খাবার পর থেকেই আমাদের এই অবস্থা হয়েছে। এই রকম করে চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরবো। আচ্ছা ঠিক আছে, আমাকে তোমরা একটা দিন সময় দাও। কাল ঠিক এই সময়ে তোমরা আবার এসো। আমি দায়িত্বে থাকার সময় যখন গ্রামবাসীরা এমন সমস্যায় পড়েছে, তার সমাধান করার দায়িত্ব আমার। তবে আজ পবিত্র রথযাত্রার দিন, এখন অন্তত আমরা না হয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রথযাত্রায় আনন্দ করি। হ্যাঁ, তাই হোক। আজকের দিনে আমরা কোনো দুঃখ মনে রাখবো না। গোপাল তোমাদের সব সমস্যার সমাধান একদিনের মধ্যেই করে দেবে কথা দিয়েছে। তাই আপাতত চলো আমরা মাঠে যাই। গোপাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো রাজবৈদ্য। গ্রামবাসীর এই ঘটনা ঘটার পেছনে আমার মনে হয় ওই মন্ত্রী মশাইয়ের হাত আছে। কেন বলো তো? কালকে মন্ত্রী মশাই আমার বাড়িতে একবার খিদে হচ্ছে না বলে 1 কৌটো খিদে বাড়াবার বড়ি নিয়ে গেছে। আমি এও বলে দিয়েছিলাম যে বড়িগুলো খুবই কড়া, সারা দিনে অর্ধেকটা করে খেলেই হবে। মন্ত্রী মশাই সেটা শুনে বড়ি নিয়ে চলে যায়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই জন্যই আমি বলি, কেন আমার বারবার সন্দেহ হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। ধন্যবাদ রাজবৈদ্য। আমার এমনিতেই বটা ঘটাকে দেখে সন্দেহ হয়েছিল, বুঝলে? তুমি বলাতে পুরোটা পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এখন চলো পা চালিয়ে। আগে রথযাত্রার অনুষ্ঠানটা শেষ হোক, তারপর আমি মন্ত্রীর 12টা বাজাচ্ছি। চলো।
বাহ 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 বাহ, রথটা তো খুব সুন্দর সাজানো হয়েছে গোপাল। হ্যাঁ মহারাজ, আজ সকাল সকাল আমি আর বাচ্চারা মিলে একসাথে রথ সাজিয়েছি। আপনাদের ভালো লাগলেই তো আমার পরিশ্রম সার্থক মহারাজ। গোপাল দাদু, তোমার থেকেও বেশি আমরা কাজ করেছি আজকে। হ্যাঁ পুটি, আমরা সবাই জানি তো যে তোমরা কত ভালো। তোমাদের এই রথ সাজানো খুব ভালো হয়েছে, আর তার জন্য আমি তোমাদের সবাইকে পুরস্কৃত করব কাল। কি মজা, কি মজা, আমরা সবাই পুরস্কার পাবো, কি মজা। মহারাজ, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার রথে টান দিন। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়। এই হলো তাহলে পালের গোদা। বেটা মন্ত্রী এবার ভোলার ঘাড় ভেঙে খাবে। হ্যাঁ, খাওয়াচ্ছি। রে ভোলা, জিলিপি তো দারুণ বিক্রি হয়েছে, দেখলি তো? আমার কথা মতো চলে কত টাকা রোজগার হলো বলতো? তুই যেভাবে ব্যবসা করিস সেভাবে চললে কোনো দিন বড় লোক হতে পারবি না। আমার কথা মতো চলবি, তাহলে সব সময় লাভে চলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, এই নিন আপনার পাওনা মোহর। আসি। কি ব্যাপার গোপাল, তোমার কাজ কতদূর? কোনো সমাধান করতে পারলে? মহারাজ, ভোলা ময়রাকে এক্ষুনি রাজসভায় আনার ব্যবস্থা করুন, তারপরেই আমি যা বলার বলবো। যাও প্রহরী, ভোলাকে ডেকে নিয়ে এসো। কিরে, কেমন জিলিপির ব্যবসা করলি রে ভোলা? কেন গোপাল দাদা? বাবা, এমন ভান করছিস যেন কিছুই জানিস না। কাল গোটা গ্রামবাসী তোর কাছ থেকে জিলিপি খাবার পরে প্রায় দেউলিয়া হয়ে গেছে। 1 মাসের খাবার একদিনে খেয়ে ফেলেছে, আর তুই কিছুই টের পাসনি। এতে ওর টের পাবার কি আছে? আমরা তো সবাই জানি যে ভোলা ময়রা কত ভালো মিষ্টি তৈরি করে, তার জন্যই সবাই বেশি বেশি করে জিলিপি খেয়েছে। তোর জিলিপির মধ্যে খিদে বাড়ানোর ওষুধ মেশানো ছিল, আর সেটা খেয়েই কাল সবার এই পরিণতি। এরকম লোক ঠকানো ব্যবসা করার জন্য তোকে কারাগারে বন্দি করা হবে, বুঝলি? আমাকে ক্ষমা করে দাও গোপাল দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি এইরকম কাজ করতে চাইনি। আমাকে ওই মন্ত্রী মশাই জোর করে লোভ দেখিয়ে এইসব কাজ করিয়েছেন। কি বললি ভোলা? হ্যাঁ, একে তো নিজে এরকম লোক ঠকানোর কাজ করেছিস, ও সৎ উপায়ে টাকা রোজগার করে আবার আমার নাম জড়াচ্ছিস। কোনো প্রমাণ আছে যে আমি এই কাজ করেছি? কত প্রমাণ চান মন্ত্রী মশাই? প্রথম সাক্ষী আপনাদের সবাইকে দেবে রাজবৈদ্য। কই রাজবৈদ্য, বলো। আমাকে তোমার ওই খিদে বাড়াবার বড়ি দাও তো 1 কৌটো। এই খিদে বাড়াবার বড়ি কিন্তু খুব কড়া। ব্যাস। এছাড়াও ভোলা ময়রার দোকানে বটা ঘটার আনাগোনা আমরা সবাই দেখেছি। এটা নতুন করে বলে দেবার নয় যে বটা ঘটা কার চেলা। আর সবচেয়ে বড় জিনিস হলো মহারাজ, পুঁটি ন্যাপলা আমাদের নাতি নাতনি, ওদেরকে কাল বটা ঘটার ভোলা মিলে একটা জিলিপিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে। একবার ভাবুন মহারাজ। কি বললে গোপাল? এত বড় কাজ করেছে ওরা? এর জন্য কড়া শাস্তি পাবে তোমরা সবাই, সবাই যারা এই কাজের সাথে যুক্ত ছিলে। মহারাজ, মহারাজ, এরা সবাই মিথ্যে কথা বলছে মহারাজ। আমি এরকম কাজ করিনি, আর আমাকে তো কেউ দেখতেই পাইনি। বটা ঘটার ভোলা এই কাজ করেছে 3 জনে মিলে। ওদের শাস্তি দিন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি তো এমন করে কাজটা করেছেন যাতে আমার আপনার দিকে কোনোভাবেই কোনো সন্দেহ না যায়। তাই জন্যই তো কাল রাতে আমি ভোলা ময়রার বাড়ির সামনে ওত পেতে বসেছিলাম। আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লাল মোহরের থলি নিয়ে ভোলা ময়রার বাড়ি থেকে বেরোলেন। তুমি সব সময় আমাকে দোষী সাব্যস্ত করতে চাও গোপাল, এই কথার কোনো ভিত্তি নেই। চুপ করো তুমি মন্ত্রী।
গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে অন্যায় করার জন্য প্রলুব্ধ করো, তারপরে আবার গলাবাজি করছো। এর কোনো ক্ষমা হয় না, শাস্তি তোমায় পেতেই হবে। আর ভোলা, তুমি যা করেছো তার জন্যও তুমি শাস্তি পাবে। মহারাজ মহারাজ এমন কাজ কখনো হবে না। মন্ত্রী, তুমি আর বটা ঘটা ভোলার দোকানে 3 মাসের জন্য বেগার খাটবে। আর 3 মাস গোটা গ্রামবাসীকে ভোলা, মন্ত্রী আর বটা ঘটা তোমরা সবাই মিলে বিনামূল্যে মিষ্টি খাওয়াবে। মহারাজ! সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।